Hello students, welcome to my YouTube channel SSDL Math Point। आज के आमी आबार चले एसेছি क्लास 10 एर मॉडल सेट 1 एर 2 नम्बर जो प्रश्न उत्तरगुलो बाकी छिलो सेगुलो आज के देखे नेब। ता तोमादेर हाथे खूबই समय कम, এই কম সময়ের মধ্যে যতটা পারো খুব তাড়াতাড়ি নিজেরা প্রিপেয়ার হয়ে যাও। বেশি কিছু না বলে আমি সরাসরি অঙ্কে ফিরব। তা দেখে নেওয়া যাক 2 নম্বরের যে প্রশ্ন রয়েছে। প্রথম একের দাগের প্রশ্নটা দেখো, এক ব্যক্তির বেতন প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। তৃতীয় বছরের শেষে বেতন হয় 26,620 টাকা, তাহলে ওই ব্যক্তির মূল বেতন কত ছিল? দেখো তাহলে আমাদের বুঝতে হবে কী কী জিনিস দেওয়া আছে। প্রথমে দেখে নিই যে ব্যক্তির মূল বেতন কত সেটা জানতে চেয়েছে। ধরি ব্যক্তির মূল বেতন x টাকা, পিটা লিখে দিই তাহলে সূত্রের সময় বুঝতে সুবিধা হবে। এবার 10% হারে বৃদ্ধি পায় বেতন, তাহলে বেতন বৃদ্ধির হার r% সমান রয়েছে 10%। সময় রয়েছে, এখানে টি নিলে হবে না, এখানে n নিতে হবে। কেন? অঙ্কটা পড়েই বুঝতে পারছো যে ইউনিফর্ম রেটে বাড়ছে, বেতনটা প্রতি বছর বেড়েই চলছে, তার মানে এটা সমাহার বৃদ্ধির অঙ্ক। অতএব এখানে টাইমটা টি না নিয়ে n নিতে হবে। n সমান 3 বছর, কেননা বলেছে তৃতীয় বছরের শেষে বেতনটা হয় 26,620। এবার 3 বছর পরে ব্যক্তির বেতন হবে, সূত্র অনুযায়ী কী পাবো? এর দুটো সূত্র রয়েছে, a সমান p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দ্য পাওয়ার n, আর একটা রয়েছে a সমান p ইন্টু 1 মাইনাস r/100 হোল টু দ্য পাওয়ার n। যদি কোনো ঘটনা ইউনিফর্ম রেটে মানে সমহারে বাড়তে থাকে তখন প্লাস সাইনের যে সূত্রটা রয়েছে এটা নেব, আর যদি কোনো ঘটনা কমতে থাকে একটা ইউনিফর্ম রেটে তখন আমরা মাইনাসের ফর্মুলাটা ইউজ করব। যেহেতু এখানে বেতনটা একটা ফিক্সড রেটে বেড়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা প্লাসের সূত্রটা নেব। তাহলে এখানে কি পাবো? এ কমা দিয়ে এর মানটা কত রয়েছে? 26,620 সমান পি মানে রয়েছে এক্স। এই ফর্মুলাটার দিকে দেখো, লক্ষ্য করো, এটা পি সমান রয়েছে এক্স 1 প্লাস আর এর মানটা রয়েছে 10/100, এনের মানটা রয়েছে 3। এবার একটু ঘুরিয়ে লিখছি, এক্স ইন্টু একটু কাটাকুটি করে নিই, একটা শূন্য যদি কেটে যায় 10 একে 10 যুক্ত 1 11/10 এর হোল কিউব, ওদিকে ঘুরিয়ে লিখলে 26,620 বা x ইকুয়াল টু 26,620 11/10 3বার রয়েছে, ওদিকে গেলে উল্টে যাবে। কেন? গুণ আছে, 11/10 ওদিকে গেলে ভাগ হবে, ওপরে আসবে 3 বার 10, নিচে আসবে 3 বার 11। কাটাকুটি করব, 11 2 22, 11 4 44, 11 2 22, আবার 11তে কাটলে 11 2 22, 11 2 22 শূন্য একটা থাকবে, 11 2 22। তাহলে শেষমেশ আমরা পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু 20 আর 3টে শূন্য 20,000। অতএব ব্যক্তির 3 বছর শুরুর আগে তার মূলধনটা ছিল 20,000, সেটা 10% ইউনিফর্ম রেটে বাড়তে বাড়তে 3 বছর পরে বেতনটা হয়ে গেছে 26,620। তাহলে আমাদের উত্তরটা পেয়ে যাচ্ছি 20,000 টাকা ব্যক্তির মূলধন। এবার 2 দাগের অঙ্কটা দেখে নেব। 2 দাগের অঙ্কটা রয়েছে সরল সুদ থেকে। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলে 2/5 অংশ হবে? আগে অঙ্কটা ভালো করে বুঝতে হবে এবং অঙ্কটা খুব সহজেই হবে। কি কি দেওয়া আছে? যে সুদের হারটা জানতে চেয়েছে, কোনো একটা মূলধন, সেটা 10 বছরের যে সুদ, সেই সুদটা সুদ আসলে 2/5 অংশ।
আমরা প্রথমে ছোট একটা ক্যালকুলেশন করে নেব। দেখো, ধরি মূলধন পি টাকা, বার্ষিক সুদের হার R%, যেটা জানতে চেয়েছে। সময় রয়েছে টি সমান 10 বছর। আগের অঙ্কটায় কিন্তু সময় নিয়েছি n, কেন? সেটা ছিল সমহার বৃদ্ধি, এটা সরল সুদ, তাই এক্ষেত্রে সময়টা হবে টি। এবার একটু ভালো করে দেখো কি বলেছে। সুদ আসলে 2/5। সুদ আই সমান সুদ আসলে 2/5, সুদ যুক্ত আসল এর 2/5, বা 5টা ভাগ রয়েছে, বাম দিকে এলে গুণ হবে 5i। এখানে দেখো সুদটা আই লিখব প্লাস আসল ইন্টু 2, বা 5i, এই 2 দিয়ে গুণ করলে 2i পাবো, সেটা বাম দিকে এলে -2i, এদিকে পড়ে থাকছে 2 ইন্টু আসল, যেটা আমার মূলধন রয়েছে পি। আসল বা মূলধন কিন্তু একই জিনিস, তাহলে পেয়ে যাচ্ছি 3i সমান 2p, বা 3i সমান আমরা জানি PTR/100। এবার এখানে এটা বসিয়ে দেবো। টি রয়েছে 10 বছর, আর এর মানটা জানতে চেয়েছে /100 সমান 2p। দুদিক থেকে p ক্যান্সেল হলো, একটা 0 ক্যান্সেল হবে, তাহলে পেয়ে যাচ্ছি আর সমান 10 ভাগ আছে, ওদিকে গেলে গুণ হবে 2 ইন্টু 10, 3 গুণ আছে, ওদিকে গেলে ভাগ 20/3 সমান পূর্ণে আনলে 6 পূর্ণ 2/3। অতএব আমরা কী পেয়ে যাচ্ছি? বার্ষিক সুদের হারটা ছিল 6 পূর্ণ 2/3%। এটাই আমাদের উত্তর। পরে 3 অঙ্কটাতে যাব। 3 অঙ্কটা প্রথম অধ্যায় থেকে রয়েছে। কি রয়েছে দেখো, একটা সমীকরণ রয়েছে 7x² - 66x + 27 = 0। 7x² - 66x + 27 = 0, এই একটা সমীকরণ রয়েছে। জানতে চেয়েছে সমীকরণটির বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত। এটা একটু আমি আলোচনা করে নিই। যদি একটা সমীকরণ থাকে ax² + bx + c = 0, অবশ্যই a ≠ 0 হবে, আর abcগুলো বাস্তব সংখ্যা হবে। এই যে সমীকরণ, এই সমীকরণের দুটো বীজ থাকবে। কেন? দ্বিঘাত সমীকরণ, x-এর ঘাত 2, সমীকরণের ঘাত যত থাকবে তার বীজ তত হবে। আমি ধরে নিচ্ছি এর বীজ দুটি হচ্ছে আলফা বিটা। তাহলে বীজদ্বয়ের সমষ্টির সূত্র কি আছে? -b/a, বীজদ্বয়ের গুণফল c/a। একই রকম যদি আমরা সমীকরণটাকে ax² + bx + c = 0 সমীকরণের সঙ্গে তুলনা করি, প্রদত্ত সমীকরণকে ax² + bx + c = 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই a = 7, b = -66, c = 27। অতএব বীজদ্বয়ের সমষ্টি ও বীজদ্বয়ের গুণফলের অনুপাত সমান বীজদ্বয়ের সমষ্টি -b/a, b -b/a, a সমান 7:2, c/a, c সমান পেয়ে গেছে 27/a সমান 7। দুদিকে নিচে 7 ক্যান্সেল হবে, 66:27। যদি 3 দিয়ে কাটাকুটি করি, 3 2 6, 3 2 6, 3 9 27, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে 22:9। এটাই আমাদের উত্তর। এরপরে 4 অঙ্কে যাব। 4 অঙ্কে করণী থেকে একটা অঙ্ক রয়েছে, দ্বিঘাত করণী। কি রয়েছে দেখো, x = √5 +
1/2 হলে দেখাতে হবে x² - x - 1 = 0। এই ধরনের অঙ্কগুলো যদি আমরা এখানে x এর মান পুট করি অঙ্কটা উত্তর আসবে, মিলবে, কিন্তু সেক্ষেত্রে অনেক জটিল হবে। এই জটিলতা দূর করার জন্য একটু খুব সহজ পদ্ধতিতে করে নেব। দেখো, প্রথমে এই দুইটাকে আমি সেপারেট করব। 2 ডান দিকে ভাগ রয়েছে, বাম দিকে এলে গুণ হলে 2x হবে, এদিকে থাকছে √5 + 1। রুটটা স্কোয়ার করলে আবার সংখ্যায় ফিরে আসবে, রুট থাকবে না, তখন কিন্তু আমাদের ঝঞ্ঝাটটা কম হবে। সেই ঝঞ্ঝাট কমানোর জন্য এই যে +1 রয়েছে এটাকে আমি বাম দিকে আনবো, যাতে রুটটা ফ্রি থাকলে স্কোয়ার করলে ওটা রুটটা উঠে যায়। তাহলে 2x - 1 = √5। এবার দুদিকে বর্গ করব, 2x - 1 এর হোল স্কোয়ার √5 এর হোল স্কোয়ার। পাশে কিন্তু লিখতে হবে উভয় পক্ষকে বর্গ করে পাই। বাম দিকেই a - b হোল স্কোয়ার কী পাবো, a² - 2ab + b²। এখানে a = 2x আর b = 1। √5² √5কে দুবার গুণ করলে 5 পাবো, তাহলে আসছে এটা 4x² - 4x + 1 - 5 হবে, বা 4x² - 4x, 1 থেকে 5 বাদ গেলে -4 = 0। এবার প্রতিটা এলিমেন্টকে 4 দিয়ে ভাগ করছি, x² - x - 1 = 0। প্রমাণটা আমাদের পেয়ে গেছি। এরপর 5 অঙ্কটা দেখো, দুটি সমান্তরাল জ্যা রয়েছে, প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি। বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই টাইপের প্রশ্ন প্রায় পরীক্ষায় দেখা যায়, এটা খুব ভালো করে রেডি করবে তোমরা। 5 অঙ্ক, একটা বৃত্ত রয়েছে, কেন্দ্র থাকবে, ও নাম দিলাম। দুটো জ্যা রয়েছে, প্রত্যেকটা জ্যায়ের দৈর্ঘ্য 16 সেমি। ABCD দুটো জ্যায়ের দৈর্ঘ্য AB = CD = 16। কি দেওয়া রয়েছে আরও, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি। ও থেকে বি যোগ করলে অবশ্যই এটা ব্যাসার্ধ হবে 10 সেমি। জানতে চেয়েছে AB ও CD এই দুটি জ্যায়ের মধ্যে দূরত্ব কত। আমি আগে ও থেকে AB জ্যায়ের দূরত্ব নির্ণয় করব। দেখো, কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে যদি আমরা লম্ব অঙ্কন করি, এখানে দূরত্ব জানতে চেয়েছে, দূরত্ব মানে কি, লম্ব দূরত্ব, তাহলে তোমাকে লম্ব আঁকতে হবে। সেটা আমি ধরে নিচ্ছি OE। তাহলে কেন্দ্র থেকে ওই লম্ব অঙ্কন করা হলে সেটা AB জ্যাকে সমান দুভাগে ভাগ করবে। এটা উপপাদ্য রয়েছে তোমাদের, যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো কেন্দ্রগামী কোনো সরলরেখা জ্যার উপর লম্ব হলে ওই জ্যাটিকে সমান দুভাগে বিভক্ত করবে। তাহলে AB ছিল 16 সেমি, তাহলে BE পাবো 8 সেন্টিমিটার পেয়ে যাচ্ছি BE। এবার আমি এই ত্রিভুজটা নেব, আগে একটু লিখতে হবে। ধরি AB ও CD দুটি জ্যা, যেখানে AB = CD = 16 সেন্টিমিটার। বৃত্তের কেন্দ্র ও হলে AB জ্যায়ের দূরত্ব কেন্দ্র থেকে AB জ্যায়ের দূরত্ব OE। অতএব ত্রিভুজ OBE একটি সমকোণী ত্রিভুজ, কেননা OE হচ্ছে AB জ্যায়ের উপর লম্ব। এবার কি করব, দেখো
এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি। আমার রিকোয়ারমেন্ট রয়েছে ওই পিথাগোরাসের উপপাদ্য আমরা প্রয়োগ করব। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাবো? এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। অতএব ও ই স্কোয়ার প্লাস বি ই স্কোয়ার সমান ও বি স্কোয়ার, বা পাশে লিখতে পারো পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। বা ও স্কোয়ার প্লাস বি এর মান রয়েছে 8, এখানে একটু বোঝার সুবিধার্থে 16/2 লিখছি, হোল স্কোয়ার। ও বি রয়েছে 10 স্কোয়ার, বা ও স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার 100, 16/2 8, 8 স্কোয়ার সমান 64, ওপারে গেলে -64, বাদ গেলে 36 সমান 6 স্কোয়ার। তাহলে আমরা ওই পেয়ে যাচ্ছি 6 সেন্টিমিটার। এবার আমরা ও বিন্দু থেকে সিডির জায়ের দূরত্ব একই হবে, কেননা যেহেতু দুটি জায়ের দৈর্ঘ্য সমান, তাহলে উপপাদ্য একটা প্রয়োগ ছিল কি, যে দুটি জায়ের দৈর্ঘ্য সমান হলে তারা কেন্দ্র থেকে সমদূরত্বে অবস্থান করবে। তাহলে ও বিন্দু থেকে এ বি জায়ের দূরত্ব যদি 6 সেন্টিমিটার হয়, আমরা পাবো ও বিন্দু থেকে সিডি জায়ের দূরত্ব 6 সেন্টিমিটার হবে। তাহলে ও থেকে ই 6 পাচ্ছি, ও থেকে সিডি জায়ের এই দূরত্ব 6 সেমি পাচ্ছি। সুতরাং দুটি জায়ের মধ্যবর্তী দূরত্ব সমান 6 + 6 সেমি ইকুয়াল টু 12 সেমি। এবার আমরা 6 দাগের অঙ্কটা দেখে নেব। কী রয়েছে দেখো, ABCD চতুর্ভুজের ABCD 4টে কোণ অনুপাত দেওয়া আছে 1:4:5:2। জানতে চেয়েছে ABCD কি বৃত্তস্থ চতুর্ভুজ হবে কি হবে না। দেখো 6 অঙ্ক, ABCD চতুর্ভুজের A কোণ B কোণ C কোণ D কোণ সমান রয়েছে 1:4:5:2। সেখানে জানতে চেয়েছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ হবে কিনা। প্রথমত বলে দিই, বৃত্তস্থ চতুর্ভুজ বলতে একটা বৃত্ত রয়েছে, একটা চতুর্ভুজ হবে, তার যদি 4টে শীর্ষবিন্দু এই বৃত্তের ওপরে অবস্থান করে, বৃত্তের পরিধির ওপর অবস্থান করে, তখন এই যে চতুর্ভুজ আমরা বৃত্তস্থ চতুর্ভুজ বলব। ধরে নিচ্ছি ABCD। এবার বৃত্তস্থ চতুর্ভুজের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, মানে যোগফল 180 ডিগ্রি হবে। অর্থাৎ বি কোণ আর ডি কোণ যোগ করলে আমরা পাবো 180 ডিগ্রি, আবার এ কোণ ও সি কোণকে যোগ করলে পাবো 180 ডিগ্রি। এই যে দুটো বৈশিষ্ট্য সেটা এখানে দেখা যাচ্ছে কিনা লক্ষ্য করতে হবে। যদি দেখা যায় তাহলে ABCD চতুর্ভুজ হয়ে যাবে বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা প্রথমে ধরে নেব যে এই দুটোর মধ্যে যে কোনো একটা কন্ডিশন ধরে নেব, নিয়ে দেখব অপরটাই আসছে। যদি আসে তাহলে বৃত্তস্থ, না এলে বৃত্তস্থ নয়। ধরে নিচ্ছি এ কোণ আর সি কোণ যোগ করলে 180 ডিগ্রি। তা অনুপাতে আছে, আগে এক্স দিয়ে মান ধরে নিই। ধরি কোণ এ সমান x ডিগ্রি, বি সমান 4x ডিগ্রি, সি সমান 5x ডিগ্রি, ডি সমান 2x ডিগ্রি। যদি যে কোনো একটা কন্ডিশন ধরে নিচ্ছি, বি কোণ প্লাস ডি কোণ 180 ডিগ্রি হয়, তাহলে কি পাবো? বি সমান 4x ডিগ্রি, ডি সমান 2x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এখান থেকে পাচ্ছি 6x, দুদিক থেকে ডিগ্রিগুলো ক্যান্সেল করছি, তাহলে x সমান 30 পেয়ে যাচ্ছি। এবার দেখবো এ কোণ আর সি কোণ যোগ করলে 180 ডিগ্রি পাই কিনা। যদি পাই তবে হয়ে গেল চতুর্ভুজটা বৃত্তস্থ। এখন এ কোণ প্লাস সি কোণ সমান, এ রয়েছে x ডিগ্রি, সি রয়েছে 5x ডিগ্রি ইকুয়াল টু 6x ডিগ্রি। এক্স মানে আমরা জানি 30 ডিগ্রি, তাহলে পেয়ে যাচ্ছি 180 ডিগ্রি। তাহলে দেখো এই যে চতুর্ভুজ তার বৈশিষ্ট্য কী পাচ্ছি, বি কোণের বিপরীত কোণ রয়েছে ডি, তার সমষ্টি রয়েছে 180 ডিগ্রি, আবার এ কোণের বিপরীত কোণ সি, এই দুটোর সমষ্টিও পাচ্ছি আমরা 180 ডিগ্রি।
তাহলে যে চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক তাহলে সেটা অবশ্যই বৃত্তস্থ চতুর্ভুজ হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যেহেতু কোণ এ প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি, যদি কোণ বি প্লাস ডি ইকুয়াল টু 180 ডিগ্রি, সুতরাং এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ হতে পারে। এরপরে অঙ্কে যাব, 7 অঙ্কে। 7 অঙ্ক কি রয়েছে, ও কেন্দ্রীয় একটি বৃত্ত রয়েছে, আবার জ্যামিতির অঙ্ক। বৃত্তের এবি একটি জ্যা, ছবিটা ভালো করে আঁকতে হবে, ছবি ভালো করে আঁকতে পারলে ছবি থেকে বোঝা যাবে যে ক্যালকুলেশন কেমন হবে। ও কেন্দ্রীয় একটি বৃত্ত রয়েছে, তার এবি একটি জ্যা, ও কেন্দ্রীয় একটি বৃত্ত, তার জ্যা রয়েছে এবি। আরও দেওয়া আছে বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, বি বিন্দুতে একটা স্পর্শক আঁকা হয়েছে, বি বিন্দুতে একটি স্পর্শক আঁকা হয়েছে, সেই স্পর্শককে বর্ধিত এও সি বিন্দুতে মিলিত হয়েছে। দেওয়া রয়েছে এসিবি, এই কোণটা 36 ডিগ্রি। জানতে চেয়েছে ও এ বির মান কত, ও এ বি, এটা যোগ করি, এই কোণের মানটা আমাদের জানতে চেয়েছে। দেখো একটু শর্টেই করব, যেহেতু বিসি একটি স্পর্শক এবং ওবি স্পর্শক বিন্দুগামী, ব্যাসার্ধ, সুতরাং কী হবে, ওবিটা বিসির ওপর লম্ব হবে, ওবি লম্ব বিসি। তাহলে আমরা এই কোণটা পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি। এবার দেখো আমি এখান থেকে এওবির মানটা বার করব। এই এওবিটা ত্রিভুজ বি ও সির বহিস্থ কোণ, একটু খেয়াল করে দেখতে পাবে যে বি ও সি যে ত্রিভুজ তার বহিস্থ কোণ হচ্ছে এওবি। ত্রিভুজ ও বি সি এর বহিস্থ কোণ এ ও বি সমান যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টি সমান। তাহলে এখানে বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে 90 ডিগ্রি একটা, আর একটা 36 ডিগ্রি, সেই দুটোর যোগফল পেয়ে যাচ্ছি 126 ডিগ্রি। তাহলে এই এওবি কোণটা হচ্ছে 126 ডিগ্রি। আবার দেখো ও এ আর ও বি দুটি দৈর্ঘ্যে সমান, কেননা ও এ ও বি একই বৃত্তের দুটি ব্যাসার্ধ। তাহলে ও এ ও বি যদি সমান হয়, এই দুটো কোণ সমান হবে। এটা লিখতে হবে যে যেহেতু ও এ সমান ও বি, কারণটা কি, একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং আমরা কি পাবো, কোণ ও এ বি ইকুয়াল টু কোণ ও বি এ। অতএব কোণ ও এ বি সমান কী পাবো, দুটো কোণ সমান, তিনটে কোণ মিলে হয় 180। তাহলে 180 থেকে যদি আমরা 126 বাদ দিই তাহলে এই দুটি কোণের সমষ্টি পাবো, 180 ডিগ্রি মাইনাস 126 ডিগ্রি। 180 থেকে 126 বাদ দিলে যে কোণটা পড়ে থাকবে সেটা এই দুটো কোণের সমষ্টি, আবার সেই দুটো কোণ সমান। তাহলে আমরা একসঙ্গে করতে গেলে কী করবো, একে 2 দিয়ে ভাগ করব। ওপরে বিয়োগফলটা আসছে 4, 7 থেকে 2 গেলে 5, 54 ডিগ্রি বাই 2 সমান 27 ডিগ্রি। তাহলে আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল কোণ ও এ বির মান কত, অতএব কোণ ও এ বি সমান 27 ডিগ্রি। পরের অঙ্কে যাব, 8এরটা ত্রিকোণমিতি থেকে একটা অঙ্ক রয়েছে, খুব সুন্দর ও সহজ অঙ্ক। চলো অঙ্কটা দেখে নেওয়া যাক। কি রয়েছে, 2 sin θ cos θ সমান 1। তাহলে
জানতে চেয়েছে সাইন থিটা মাইনাস কস থিটার ভ্যালু কত। তো দেখো 2 সাইন থিটা কস থিটা প্লাসে আছে, ওপারে গেলে মাইনাস, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 0। 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর রয়েছে মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 0। এটা একটু সূত্রে সাজিয়ে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা কি আসবে সাইন থিটার হোল স্কোয়ার, মাঝখানে এটা আমরা লিখছি মাইনাস 2 সাইন থিটা কস থিটা, আর প্লাস কস স্কোয়ার থিটাকে লিখছি কস থিটার হোল স্কোয়ার। কীভাবে দেখতে লাগছে দেখো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা পেয়ে যাচ্ছি এ মাইনাস বি, অর্থাৎ সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার। স্কোয়ারটাও দিয়ে গেলে রুট 0 হবে, সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0, এটাই উত্তর। এবার 9 অঙ্কটা আমরা দেখে নেব। কী রয়েছে 9 অঙ্কটা, ইন্দ্রজিৎ একটি ঘুড়িকে মাটি থেকে 120 মিটার উচ্চতায় 60 ডিগ্রি কোণে উঠতে দেখল। মাটি থেকে 120 মিটার উচ্চতায় এই একটা বিন্দুতে, সাপোজ মনে করো এটা ঘুড়ি এ ধরলাম, ভূমি মানে মাটি বি ধরেছি, ইন্দ্রজিৎ এখানে রয়েছে যেটা সি বিন্দুতে, সে কত ডিগ্রি কোণে দেখছে 60 ডিগ্রি কোণে ঘুড়িটিকে দেখছে। তো এটা একটু ভাষায় লিখে দিই, ধরি এ বিন্দুটি হলো ঘুড়ির অবস্থান, সি বিন্দুটি হলো ইন্দ্রজিতের অবস্থান এবং বিসি ভূমি, ভূমিতল মাটি বা ভূপৃষ্ঠ। এবার জানতে চেয়েছে যে ইন্দ্রজিতের থেকে ঘুড়িটি কত দূরে রয়েছে, অর্থাৎ এসি জানতে চেয়েছে। দেখো এবিসি ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ, এই হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্কগুলো অবশ্যই তোমার সমকোণী ত্রিভুজ থাকবে, নাহলে তুমি ফর্মুলা ইউজ করতেই পারবে না। তা সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, মনে রাখবে যেটা জানতে চাইবে, যেটা রিকোয়ারমেন্ট হবে সেটা উপরে থাকবে। কি জানতে চেয়েছে, ইন্দ্রজিতের থেকে ঘুড়ির দূরত্ব অর্থাৎ এসি। এবার দেওয়া আছে কোনটা এ বি, ওটা আমরা নিচে লিখব। তাহলে দেখো সমকোণী ত্রিভুজে কী লিখলাম, অতি বাই লম্ব, এটা তো ভূপৃষ্ঠ ভূমি, অতি বাই লম্ব, লম্ব বাই অতি হলে সাইন, আর অতি বাই লম্ব হলে ঠিক তার উল্টো হবে কোসেক হবে, কোসেক 60 ডিগ্রি, বা এসি বাই এবি সমান 120 দেওয়া আছে, কোসেক 60 সাইন 60 উল্টো, সাইন 60 ডিগ্রি হয় √3/2, এটা উল্টে গেলে 2/√3। তাহলে পেয়ে যাচ্ছি এসি সমান 2/√3 × 120। এবার ওপর নিচে একটা √3 গুণ করবে, কেন নিচে √3 রাখা যাবে না, মানে করণে নিরসন করতে হবে। তাহলে কী পেয়ে যাচ্ছি 2 × 120 × √3, আর নিচে √3 গুণ করলে 3, 3 4 12, 40 2 80 √3। অতএব ইন্দ্রজিতের থেকে ঘুড়ির দূরত্ব 80 √3 মিটার। পরের অঙ্কে যাব। 10 অঙ্কটা কী রয়েছে, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙ, তাদের ব্যাসার্ধের অনুপাত দেওয়া রয়েছে আর উচ্চতার অনুপাত রয়েছে। চেয়েছে কি তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। লম্ববৃত্তাকার চোঙ, 10 অঙ্ক, ব্যাসার্ধের অনুপাত রয়েছে 2:3 আর উচ্চতার অনুপাত 5:3। ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ 2r এবং উচ্চতা 2r একক, উচ্চতা 5h একক। অনুপাতগুলো একটু লিখে নিই, সুবিধা হবে বুঝতে। 2:3 রয়েছে আর রয়েছে 5:3। তাহলে প্রথমটা হচ্ছে ব্যাসার্ধ 2r একক আর উচ্চতা 5h। দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ কত হবে, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ 3r একক ও উচ্চতা 3h একক। কি চেয়েছে আমাদের, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। অতএব চোঙ দুটির
বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। সঙ্গে বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি না 2πr/h, 2π সঙ্গে থাকবে ব্যাসার্ধ ও উচ্চতা গুণ করতে হবে। তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে কি পাবো, 2π সূত্র অনুযায়ী আসছে, ব্যাসার্ধ হচ্ছে 2r, উচ্চতা রয়েছে 5h ইস টু। দ্বিতীয় সঙ্গের ক্ষেত্রে ফর্মুলা থেকে পাবো 2π, তার ব্যাসার্ধ রয়েছে 3r, উচ্চতা রয়েছে 3h। তাহলে 2π ক্যান্সেল হলো, আর h ক্যান্সেল হবে, এখানে পড়ে থাকছে 2 আর 5 10 ইস টু 3, আর 3 গুণ করলে পাবো 9। এটা হচ্ছে উত্তর। এরপরে আমরা 11 অঙ্কে যাব। 11 অঙ্কটা একটু বোঝার আছে। একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল 125% বৃদ্ধি পেলে তার ব্যাসার্ধ শতকরা কত বৃদ্ধি পাবে। এমনি জেনারেলি অঙ্কগুলো আমাদের কী থাকে, যে কোনো একটা গোলকের ব্যাসার্ধ কত পার্সেন্ট বৃদ্ধি সেটা দেওয়া আছে, আর সেখান থেকে বার করতে বলে যে বক্রতলের ক্ষেত্রফলটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। এখানে ঠিক অঙ্কটা উল্টো, যে বক্রতলের ক্ষেত্রফলের বৃদ্ধিটা দেওয়া আছে, আমাদের বার করতে বলেছে তার ব্যাসার্ধ কত বৃদ্ধি পাবে। তা দেখো আমি ধরে নিচ্ছি, প্রথমে ধরি গোলকের ব্যাসার্ধ আর একক, অতএব বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি সূত্র অনুযায়ী 4πr² বর্গ একক। ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে 125%, অতএব নতুন বক্রতলের ক্ষেত্রফল যা ছিল বাড়ছে কত, 4πr² 125%, 4πr² ইন্টু 125/100 এত বর্গ একক। 25 4 25 5 4 4 কেটে গেল, তাহলে 4πr² প্লাস 5πr² সমান পেয়ে যাচ্ছি 9πr² বর্গ একক। এবার এটা একটু গুছিয়ে লিখব, 4πr² সূত্র লিখবো আর কি। দেখো এটা আমরা যদি এই 4π ব্যাসার্ধের স্কোয়ার এইরকম রূপে লিখতে চাই, তাহলে প্রথমে 4 আনবো, πr², 9কে রাখতে গেলে এখানে 9/4 করতে হবে, তাহলে 4 4 কেটে গেল, 9πr² যেমন ছিল তেমনই থাকলো। এবার এটাকে একটু কম্প্যাক্ট ফর্মে লিখবো, কি 4π 9/4কে লিখবো 3/2 r²। তাহলে দেখো যে 4π ব্যাসার্ধের স্কোয়ার এই ফর্ম্যাটে আমরা লিখতে পেরেছি। নতুন যে গোলকটা পাবো তার ব্যাসার্ধ কিন্তু হবে 3r/2, কেন 4π ব্যাসার্ধের স্কোয়ার। অতএব নতুন গোলকের ব্যাসার্ধ আমরা পেয়ে যাচ্ছি 3r/2, ছিল আগে r, এখন হয়েছে 3r/2 একক। অতএব ব্যাসার্ধের বৃদ্ধি কত পেয়ে যাচ্ছি, 3r/2 মাইনাস r সমান পেয়ে যাব 3r মাইনাস 2r/2 একক, r/2 একক। অতএব ব্যাসার্ধের শতকরা বৃদ্ধি কত হবে, শতকরা অঙ্কগুলো বলেছি পরিবর্তন বাই প্রাথমিক ইন্টু 100, পরিবর্তন কত হয়েছে r/2, প্রথমে ছিল r ইন্টু 100, তাহলে আর ক্যান্সেল হলে 100/2 সমান 50% লেখা যাবে না, এখানে শতকরা যেহেতু লেখা আছে। তাহলে কি পেয়ে যাচ্ছি, যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল 125% বৃদ্ধি পেলে তার ব্যাসার্ধ বৃদ্ধি পাবে 50% বা শতকরা 50। এরপরে আমরা শেষ অঙ্ক 12 অঙ্কটা দেখে নেব। 12 অঙ্কে রয়েছে রাশিবিজ্ঞানের অঙ্ক, ওজন রয়েছে, একটু ছকে এটা করতে হবে। ওজন কিগ্রা রয়েছে 44, 45, 46, 47, 48, 49।
আর ওদিকে পরিসংখ্যা রয়েছে, পরিসংখ্যা 12, 15, 23, 20, 15, 15। এবার এখান থেকে কি জানতে চেয়েছে যে এই যে তথ্যটা রয়েছে এই তথ্যের মধ্যমা নির্ণয় করতে হবে। মধ্যমা নির্ণয় করতে গেলে আর একটি আসবে কি, ক্রমযৌগিক পরিসংখ্যা। ব্র্যাকেটে অবশ্যই লিখতে হবে ক্ষুদ্রতর সূচক। প্রথমে 12 আসবে, 12 আর 15 যোগ করলে 27, 27 যোগ করলে পাবো 50, 50, 20, 70, 85, 15, 100। এটাই হচ্ছে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা। আর রয়েছে 100টা, টোটাল যোগ করলেই 100 চলে আসছে। এবার আমরা কি করব, যে এই যে 100, তাহলে 100/2তম পর্যবেক্ষণ কত আসছে, সমান কত, 50তম পর্যবেক্ষণ। 50তম দেখো আমরা পেয়ে যাচ্ছি 46 কিগ্রা। আর 51তম পর্যবেক্ষণ, পরের পর্যবেক্ষণ আমরা কত পাচ্ছি, 50-এর পরে 47। অতএব নির্ণেয় মধ্যমা আমরা পেয়ে যাব 50তম পর্যবেক্ষণ প্লাস 51তম পর্যবেক্ষণ বাই 2, 46 প্লাস 47/2 কেজি সমান কত পাবো, 6 7 13 9 93/2, 46.5 কেজি। তা এইখানে আমরা 2 নম্বর যে প্রশ্নগুলো ছিল তার সমাধান দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে তোমরা 3 4 করে পাবে। 3 নম্বর 4 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে তাদের সমাধান দেওয়া হবে। ততক্ষণ এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, একদম সামনেই পরীক্ষা। তা শেষে একটাই কথা বলবো, যারা এই চ্যানেলে নতুন আছো লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো বেল আইকন প্রেস করে, এবং যারা আরও বন্ধুবান্ধব তোমাদের রয়েছে তাদের সঙ্গে বেশি পরিমাণে শেয়ার করো, তারা যাতে এই ভিডিও থেকে আরও অনেক কিছু শিখতে পারে। তা এইটুকু, টাটা।